ম্যারেজ অ্যানিভার্সারির দিন যেখানে তন্ময়ের সাথে একসাথে হাসি মুখে কেক কাটার কথা, সেখানে ফেক হাসি হেসে একা একাই ঘর ভর্তি মানুষদের সামনে কেক কাটলাম। একটু আগে ফোন করে জানিয়েছে মিটিং পড়ে গেছে, আসতে পারবে না। আমি অনেকটাই দিশেহারা বোধ করছিলাম, তবুও এটাই সবটা সামলে নিলাম। গেস্টদের খাওয়া দাওয়া শেষ হলে একে একে সবাই আমাকে শুভেচ্ছা জানিয়ে চলে গেল। ঘরে ফিরে শাড়ি গয়না খুলে ফ্রেশ হলাম। আজ আমার আর তন্ময়ের বিয়ের 4 বছর পূর্তি হলো। বছরখানেক আগেই আমি বাচ্চা নেওয়ার পরিকল্পনা কথা তন্ময়কে বলেছিলাম। ও হেসেই উড়িয়ে দিয়েছে, বলেছে এটা নাকি এনজয় করার সময়। আমি ভীষণ এনজয় করছি। ঘরের সমস্ত কাজ করছি, রান্নাবান্না, ঘর গোছানো, বারান্দার গাছগুলোর পরিচর্যা, কাপড় ধোয়া, বাসন মাজা। প্যারালাইজ শাশুড়ি মায়ের সেবা করে আমার জীবন কাটছে খুব এনজয় করে। যখন বাচ্চা নেওয়ার বিষয়টা ও হেসে উড়িয়ে দিয়েছিল, তখনই আমার মনের মধ্যে কেমন একটা সন্দেহের দানা বেঁধেছিল। কিন্তু আস্তে আস্তে প্রমাণ সামনে এলো, ওর উপর থেকে বিশ্বাসটাও উঠে গেল। তাই আজ ওর না আসাতে আমি খুব যে দুঃখ পেয়েছি তা না, তবে অবশ্যই বিব্রত হয়েছি। ওর গায়ে লেডিস পারফিউমের গন্ধ, মাঝে মাঝে কাপড় চোপড়ে লিপস্টিকের দাগ, গাড়িতে লেডিস ব্যাগ, সব কিছু আমাকে একটা কথাই মনে করিয়ে দিয়েছে, ও আর এখন আমার নেই, অন্য কারোর সাথে এখন তার মানসিক বসবাস, কিংবা কি জানি শারীরিকও হতে পারে। ও ফিরে এলো রাত 11:30টায়। খাবার বেড়ে দিলাম। মিটিংয়ের ক্লায়েন্টদের সাথে আমি খেয়ে এসেছি। সরি তিশা, আমি সত্যিই এখানে উপস্থিত থাকতে চেয়েছিলাম। কথা বললাম না, একটু হেসে খাবারগুলো উঠিয়ে রাখতে গেলাম। ইতিমধ্যে ও শুতে চলে গেল। ঘরে ঢুকতেই বিছানা থেকে ও প্রশ্ন করল, মাকে খাবার দিয়েছিলে নাকি ব্যস্ততার মধ্যে ভুলে গেছো? আমি যতই ব্যস্ত থাকি, মায়ের ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। ওনাকে খাবার ওষুধ সবই দিয়েছি, ডায়পারও বদলে দিয়েছি। তোমার কি খুব ঘুম পাচ্ছে? কেন বলো তো, কিছু কথা বলতাম। বলো, হাই তুলতে তুলতে তন্ময় বলল। আমি জানি বাইরে তোমার একটা সম্পর্ক আছে। নির্দ্বিধায় ঠান্ডা গলায় ওর চোখে চোখ রেখে কথাটা বললাম। একটু চমকে উঠলেও ও সামলে নিল। অস্বীকার করতেই যাবে এমন সময় আমি বললাম, আমি তোমার সাথে কোনো ঝগড়াঝাটি চাই না, শুধু বলো আমার সমস্যাটা কোথায়, আমার মধ্যে খামতিটা কোথায়। তন্ময় চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলল, আমি তোমার মধ্যে আগের মতো চার্মটা আর পাই না। একটু খুলে বলবে? সত্যি বলছি, আমি একটুও রাগ করব না কিংবা চিৎকার করব না। তুমি ছিলে প্রাণবন্ত উচ্ছল 20 বছর বয়সী এক মেয়ে, আর মাত্র 4 বছরে তুমি পুরোপুরি বদলে গেছো। এখন তোমার কাছে আসলেই রান্নাঘরের পেঁয়াজ রসুনের গন্ধ আসে, হাতে হলুদের দাগ লেগে থাকে, ঘরে পুরনো জামা কাপড়, এলোমেলো চুল, একঘেয়ে রান্নাবান্না, চা দি চলো ঘুরে আসি, যেন একটা বৃত্তের মধ্যে আমি ঘুরছি। আমার বিরক্তি লাগে তিশা। বুঝতে পারছি। আচ্ছা, ওই মেয়েটির নাম কি? সে কি করে? খুব সুন্দরী বুঝি? তন্ময় আবার চুপ। বলো, আমার সাথে তুমি সব শেয়ার করতে পারো। তোমার সাথে ওই মেয়ের সম্পর্ক অন্তত 2 বছরের। আমি জেনেও চুপ করে আছি, এখন সব তোমার কাছ থেকে পরিষ্কারভাবে জানতে চাই। ওর নাম জেফার, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তন্ময় মাথা নিচু করে রইল। তোমরা বিয়ে করতে চাও? ঠান্ডা গলায় বললাম। তন্ময় অবিশ্বাসী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে ঘোরাঘুরি করলে খারাপ দেখা যায়। তোমাদেরকে বেশ কয়েক জায়গায় দেখা গেছে, আমি শুনেছি। এটা তোমাদের সুনামের সাথে যায় না। তুমি বরং বিয়ে করে ফেলো। তুমি তাহলে ডিভোর্স চাইছো না কেন? না মানে, দেখো, আমার ডিভোর্স হয়ে যাওয়া জায়গা তো আছে, কিন্তু সম্মান তো থাকবে না। বাবা মাকে সবাই কি বলবে? তারা মনে কষ্ট পাবে। আমি তোমার কথা বুঝতে পারছি না তিশা, তুমি আসলে কি চাইছো? তন্ময় কেমন যেন ঘোর ঘোর চোখে কথাগুলো বলছে। আমাকে ছাদের রুমে দুটো দিয়ে দাও, আমি ওখানেই থাকবো। আমি তোমাদের মাঝখানে কখনো আসবো না, কথা দিচ্ছি। একটা চাকরি জোগাড় করে নিব। তুমি তো জানোই আমার দূর সম্পর্কের এক মামা আছেন, বেশ বড়লোক। ওনার কোম্পানিতে আমি চাইলেই ঢুকতে পারবো, কোনো সমস্যা নেই। শুধু আমি এই বাড়িতে থাকতে চাই, আর নামের আগে ডিভোর্সির ট্যাগটা আপাতত লাগাতে চাই না।